Hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and aspirants. হ্যালো এভরিওয়ান, তোমরা এখন মক টেস্টে যে মার্কসই স্কোর করছো না কেন, আজকের এই ভিডিওটা ডেফিনেটলি তোমাদের মার্কস ইনক্রিজ করতে হেল্প করবে অ্যান্ড আই ক্যান অ্যাবসলিউটলি গ্যারেন্টি দ্যাট। দেখো, ফার্স্ট অফ অল, নো ওয়ান মাইট টেল ইউ দিস, বাট ইয়োর মক টেস্ট স্কোর ভার্সেস ইয়োর নিট অ্যাকচুয়াল স্কোর ডিপেন্ডস অন দ্য ডিফিকাল্টি লেভেল অফ দ্যাট মক টেস্ট দ্যাট হ্যাজ বিন ডিজাইন্ড বাই ইয়োর কোচিং ইনস্টিটিউশন। কেন আমি তোমাদেরকে এটা বলছি, একটা কোচিং ইনস্টিটিউশনের এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেমন আকাশের দু ধরনের টেস্ট সিরিজ তোমরা দেখতে পারবে, একটা হচ্ছে এফটিএস আর একটা হচ্ছে এআইএটিএস অল ইন্ডিয়া আকাশ টেস্ট সিরিজ। এগুলো হচ্ছে ফুল সিলেবাস টেস্ট সিরিজ। তোমরা যদি খুব ভালো মতোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে এফটিএস এর কোয়েশ্চেন পেপারটা কিন্তু কম্পারেটিভলি একটু টাফার হয়, ওয়ারাস এআইএটিএস এর যে কোয়েশ্চেন পেপারটা হয় সেটা কিন্তু মোটামুটিভাবে নিটের লেভেলেরই হয়। আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি তোমাদেরকে বলি, তাহলে যে কোনো কোচিং ইনস্টিটিউশন তোমরা দেখো, প্রত্যেকটা কোচিং ইনস্টিটিউশনের যে মক টেস্ট পেপারগুলো হয় সেখানে তোমরা একটা ট্রেন্ড লক্ষ্য করবে। কোনো একটা মক টেস্ট পেপারে হয়তো বা ফিজিক্স পোর্শনটা একটু টাফ করে দেওয়া আছে, কোনো একটা মক টেস্ট পেপারে হয়তো বা কেমিস্ট্রি পোর্শনটা একটু টাফ করে দেওয়া আছে, এবং কোনো একটা মক টেস্ট পেপারে হয়তো বা বায়োলজি পোর্শনটা একটু টাফ করে দিয়েছে। তো জেনারেলি যদি তোমরা কোচিং ইনস্টিটিউশন ওয়াইজ দেখো, তাহলে কোচিং ইনস্টিটিউশনগুলো কিন্তু তাদের মক টেস্ট পেপারগুলোকে এরকমভাবে ডিজাইন করে। এটা ডিজাইন করার পিছনেও একটা কারণ আছে। দেখো, জেনারেলি মক টেস্ট পেপারগুলো তোমরা দাও কেন? যদি তোমরা কেউ ভেবে থাকো যে মক টেস্ট পেপারগুলো আমরা এই জন্য দিই যে আমরা নিট ইউজি 2025 বা নিটের এক্সাম দেওয়ার পরে যে মার্কসটা স্কোর করবো সেটাকে প্রেডিক্ট করার জন্য, দেন ইউ আর কমপ্লিটলি রং। মক টেস্ট পেপারগুলো অ্যারেঞ্জ করা হয় বা তোমাদের মক টেস্ট পেপারগুলো দিতে বলা হয় এই জন্য যাতে করে তোমরা তোমাদের উইক জোনগুলোকে আইডেন্টিফাই করতে পারো। যদি তোমরা দেখলে যে তোমাদের একটা মক টেস্টে 600 নাম্বার আসছে, আবার দেখা গেলো পরের দিনে একটা মক টেস্ট দিলে সেই মক টেস্টে তোমাদের 570 নাম্বার এলো। নাও হোয়াট ইউ নিড টু ডু ইজ দ্যাট, এই যে 570 যে মক টেস্ট পেপারে তোমাদের এলো, সেই মক টেস্ট পেপারটাকে প্রপারলি অ্যানালাইসিস করা। আগের দিনের মক টেস্ট পেপারটাকেও তোমরা অ্যানালাইসিস করবে, পরের দিনের মক টেস্ট পেপারটাকেও ভালো মতোভাবে অ্যানালাইসিস করে দেখবে যে সেই মক টেস্ট পেপারের মধ্যে কোনো একটা পোর্শন টাফ আছে এবং সেই পোর্শনের কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা করতে পারছো না, বা সেখানে তোমাদের কিছু সিলি মিস্টেক্স হচ্ছে। তো যে মিস্টেক্সগুলো তোমাদের হচ্ছে সেই মিস্টেক্সগুলোকে আইডেন্টিফাই করা এবং যে পোর্শনটা তোমাদের উইক আছে সেই পোর্শনটাকে রিভাইজ করে আর একটু স্ট্রং বানানো, এবং ডিউরিং মক টেস্ট তোমরা প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে পারছো কিনা সেটা দেখে তারপর তোমাদের যে নেসেসারি স্টেপসগুলো আছে সেগুলোকে ফলো করা। এই জন্যই মক টেস্ট পেপারগুলো তোমাদেরকে দিতে বলা হয়। বাট অনেকেই কী করে, অনেকেই একটা জিনিস ধরে বসে যে এই মক টেস্টে আমাদের যে মার্কস আসছে হয়তোবা আমরা তার থেকে 20 থেকে 30 নাম্বার বা 40 নাম্বার বা 50 নাম্বার অ্যাকচুয়ালি নিটে বেশি স্কোর করতে পারবো। দেখো, আমি তোমাদেরকে একদম সিম্পলি সোজা ভাষায় একটা কথা বলে দিই। যদি তোমরা মক টেস্টে 600 মার্কস স্কোর করছো এবং যদি তোমরা সেম কনসিস্টেন্সি লেভেল মেনটেন করে নিটের এক্সামটা দিতে চাও, মানে নিট এক্সাম দিতে যাওয়ার আগের দিন অবধি যদি তোমরা সেম কনসিস্টেন্সি লেভেল মেনটেন করো, এতদিন ধরে যেভাবে প্রিপারেশন নিয়ে এসেছিলে সেভাবেই যদি প্রিপারেশন নিয়ে আসো, তাহলে খুব কম পসিবিলিটি আছে যে তোমরা 600-এর নিচে মার্কস স্কোর করবে। বাট 600-এর উপরে তোমরা কত মার্কস স্কোর করতে পারবে সেটা আগের থেকে প্রেডিক্ট করা জাস্ট ইম্পসিবল। তোমরা 680 মার্কসও স্কোর করতে পারো, তোমরা 640 মার্কসও স্কোর করতে পারো, আবার কেউ 630 মার্কসও স্কোর করতে পারো, আবার কেউ 620 মার্কসও স্কোর করতে পারো। দেয়ার ইজ নো সেট অফ রুলস যেটা এটা ডিটারমাইন করতে পারে যে তুমি মক টেস্টে 600 মার্কস স্কোর করছো এখন, তার মানে এটা যে তুমি এই 10 দিনে মাত্র 10 নাম্বার বা 20 নাম্বার ইনক্রিজ করতে পারবে। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। বাট তোমরা এটুকুন শিওর থাকো, তোমরা মক টেস্টে এখন যে মার্কসটা স্কোর করছো তার থেকে কম মার্কস হয়তো বা তোমরা স্কোর করবে না, কেননা জেনারেলি কোচিং ইনস্টিটিউটগুলো তাদের মক টেস্ট পেপারগুলোকে এরকমভাবেই অর্গানাইজ করে। ওকে, সো তোমাদের মক টেস্টে এখন যে মার্কসই আসুক না কেন সেটা নিয়ে তোমরা একদমই অ্যাংশিয়াস হবে না। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো জাস্ট সেই বিষয়গুলোর উপরে ফোকাস করো। এখন তোমাদের মক টেস্টে যে মার্কসটাই আসুক না কেন তার থেকে ডেফিনেটলি তোমরা অনেকটা বেশি মার্কস স্কোর করতে পারবে। জাস্ট বিলিভ ইন ইউর সেলফ। মক টেস্টের স্কোর থেকে কোনোদিনই এটা অ্যাকুরেটলি প্রেডিক্ট করা যায় না যে তোমরা মক টেস্টে যেটা স্কোর করছো তার থেকে কত বেশি মার্কস তোমরা নিটে অ্যাকচুয়ালি স্কোর করবে। ওকে, সো প্রথম তোমাদের যেটা করা উচিত মক টেস্ট দেওয়ার পরে সেটা হচ্ছে তোমাদের মিস্টেকগুলোকে অ্যানালাইসিস করা উচিত। মক টেস্ট দিলে দেওয়ার পরে তোমাদের কাছে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা টাইম রাখা উচিত, যেখানে তোমরা বসে বসে সেই মক টেস্টে যে যে মিস্টেকগুলো করেছো সেগুলোকে অ্যানালাইসিস করবে। অ্যান্ড মিস্টেকগুলোকে যদি সম্ভব হয় একটা খাতায় নোট করে নিও। সিলি মিস্টেক যেগুলো আছে সেগুলোকে তো অবশ্যই নোট করবে, যাতে করে সেটা তোমাদের মাথায় থাকে এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা ওই জিনিসগুলোকে একবার দেখে যাবে যে আমরা এই জায়গাগুলোতে মিস্টেক করি। সো যাতে করে তোমাদের মাথায় এটা থাকে যে হ্যাঁ, আমাদের এই মিস্টেকগুলো হয়, তো আমরা যখন নেক্সট মক টেস্টটা দেবো তখন এই মিস্টেকগুলোকে অ্যাভয়েড করবো। ওকে, আচ্ছা, প্র্যাকটিস ফুল সিলেবাস মক টেস্ট। অবভিয়াসলি তোমাদের এখন উচিত ফুল সিলেবাস মক টেস্টগুলো প্র্যাকটিস করা। বাট এখানে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, অ্যাগেন এটা তোমরা তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী দেখে নিও। আমার মতে তোমাদের নিটের 2 দিন আগে মক টেস্ট স্টপ করে দেওয়া উচিত, মানে মক টেস্ট আর দেওয়া উচিত না। মানে নিট তোমাদের 4 তারিখ, তাহলে 3 তারিখ আর 2 তারিখ তোমাদের উচিত কোনো রকমের মক টেস্ট না দেওয়া। কেননা অনেক সময় কী হয়, ধরো 3 তারিখ বা 2 তারিখ তোমরা যে মক টেস্টটা দিচ্ছ সেই মক টেস্টটার ডিফিকাল্টি লেভেল একটু হাই আছে, নিটের থেকে একটু হাই আছে, এবং সেখানে তোমরা যদি কম মার্কস স্কোর করো তখন কিন্তু তোমাদের কনফিডেন্স অনেকটা লো হয়ে যাবে। ঠিক আছে, তো আমার মনে হয় অ্যাটলিস্ট 2 দিন আগে তোমাদের মক টেস্ট দেওয়া স্টপ করা উচিত। অ্যাগেন এটা তোমরা তোমাদের কনভিনিয়েন্স ওয়াইজ দেখে নিও। আচ্ছা, এবং তোমাদের উচিত মক টেস্টগুলো একদম অ্যাকচুয়াল সিচুয়েশন, মানে নিটের এক্সামিনেশন সেন্টারে যেরকম সিচুয়েশন হবে সেরকম সিচুয়েশনে বসে তোমাদের
মক টেস্টগুলো দেওয়া। ওকে, আচ্ছা, রিভিউ এভরি মক টেস্ট, প্রত্যেকটা মক টেস্টকে রিভিউ করবে, যেটা তোমাদেরকে বললাম 1 ঘন্টা 1.5 ঘন্টা বা যতক্ষণই সময় লাগুক বসে তোমাদের মক টেস্টটাকে রিভিউ করা উচিত। ফোকাস অন মিস্টেক্সগুলোকে ফোকাস করো, এবং স্পেশালি সেই মিস্টেক্সগুলো যেগুলোকে তোমরা অ্যাভয়েড করতে পারতে, যেগুলোকে আমরা সিলি মিস্টেক্স বলি, ঠিক আছে? সিলি মিস্টেক্সগুলোতে ফোকাস করো এবং পারলে পাশে একটা খাতায় সেগুলোকে নোট করে রাখো, যাতে করে নেক্সট মক টেস্টে তোমরা সেগুলোকে অ্যাভয়েড করতে পারো। ওকে, আচ্ছা, এরপর তোমাদের যে এরর্সগুলো হচ্ছে বা যে মিস্টেক্সগুলো হচ্ছে সেগুলোকে একটু ক্লাসিফাই করো। অ্যাকর্ডিংলি তোমরা তোমাদের এরর্সগুলোকে ক্লাসিফাই করবে। তার মধ্যে দেখবে যে ভুলগুলো তোমাদের হচ্ছে সেখানে কোন কোন চ্যাপ্টার বা কোন কোন টপিক্সের উপরে কনসেপচুয়াল গ্যাপস তোমাদের রয়েছে। যেমন অ্যাসারশন রিজন বেসড কোশ্চেন, যে চ্যাপ্টারের উপর থেকে তোমাদের ভুল হচ্ছে সেই চ্যাপ্টারটায় তোমাদের কনসেপ্টে হয়তো বা কিছু মিস্টেক্স আছে। তো কনসেপচুয়াল গ্যাপস যে চ্যাপ্টারগুলোতে বা যে টপিকগুলোতে তোমাদের রয়েছে সেই টপিকগুলোকে আইডেন্টিফাই করো এবং খাতার সাইডে কোথাও একটা লিখে রাখো। ওকে, এবং সেটাকে রিভাইজ করো যাতে করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, সিলি মিস্টেক্স যেগুলো আছে, যেটা তোমাদেরকে আগে বললাম, নোট করো, এবং নোট করে সেগুলোকে তোমরা পরে অ্যাকর্ডিংলি সেটাকে মাথায় রাখবে, যাতে করে নেক্সট মক টেস্টে তোমাদের সেই সিলি মিস্টেক্সগুলো না হয়। টাইম ম্যানেজমেন্টটা তোমরা প্রপারলি দেখো। তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে পুরো মক টেস্ট পেপারটা তোমরা উইথিন দ্য টাইম শেষ করতে পারছো কিনা। যদি শেষ করতে না পারছো, তাহলে নেক্সট মক টেস্টটা যেটা আছে সেটাকে একটু অন্য স্ট্র্যাটেজিতে ফলো করার চেষ্টা করো, এবং চেষ্টা করো যে পুরো মক টেস্টটা যাতে করে তোমরা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারো। বাট যদি কারোর টাইম ম্যানেজমেন্ট এতটা বাজে থাকে যে পুরো কোয়েশ্চেন পেপারটাকেই তোমরা পড়ে শেষ করতে পারছো না উইথিন দ্যাট 3 আওয়ার্স, তাহলে তোমাদের কমপ্লিট স্ট্র্যাটেজি চেঞ্জ করে প্রথমে এটা বোঝা উচিত যে পুরো মক টেস্ট পেপারটাকে আমরা কিভাবে আগে অ্যাটলিস্ট একবার যেন পুরো মক টেস্ট পেপারে কোথায় কোন কোয়েশ্চেন আছে সেটাকে যেন আমরা একবার পড়তে পারি। কি করবে, তোমরা একটা কোনো কোয়েশ্চেন পড়লে, পড়ার পরে দেখলে যে এই কোয়েশ্চেনটা কম্পারেটিভলি আমার টাফ লাগছে, সো কোয়েশ্চেনটাকে মার্ক করে রাখো, ওটার এখনই অ্যান্সার করারই দরকার নেই। কারণ অনেক সময় কি হয় যে আগের দিকে টাফ কোয়েশ্চেন থাকে, পিছনের দিকে ইজি কোয়েশ্চেন থাকে, তো টাফ কোয়েশ্চেনটার অ্যান্সার সলভ করতে গিয়ে ইজি কোয়েশ্চেনটা অনেক সময় মিস হয়ে যায়। তো যদি কোনো কোয়েশ্চেন তোমাদের কাছে টাফ বলে মনে হচ্ছে, মার্ক করে রাখো সেটাকে, পরে সেটার অ্যান্সার করো। ওকে, আগে পুরো কোয়েশ্চেন পেপারটা পড়া প্র্যাকটিস করো, যে পুরো কোয়েশ্চেন পেপারটাকে আমি যেন পড়ে শেষ করতে পারি 3 ঘন্টার মধ্যে। ওকে, যাই হোক, এরপর দেখো, এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার অবশ্যই প্র্যাকটিস করবে। যদি কেউ আগে করে এসো দেন ওয়েল অ্যান্ড গুড, আর যদি কেউ না করে থাকো তাহলে অবশ্যই লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউস প্র্যাকটিস করবে। অ্যাটলিস্ট 2019-এর পর থেকে যে পিওয়াইকিউসগুলো আছে সেগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে। ফিজিক্সের ক্ষেত্রে তো এটা ভীষণই হেল্পফুল হবে। যাদের ফিজিক্স উইক, তোমাদের উচিত লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউস অবশ্যই প্র্যাকটিস করা। অনেক সময় দেখবে যে লাস্ট ইয়ারের কোয়েশ্চেনকে ঘুরিয়ে ডেটা চেঞ্জ করে কোয়েশ্চেন করে, বাট কনসেপ্ট বা যে ফর্মুলাটা সেখানে ইউজ হবে সেটা সেম থাকে। ওকে, সো ফিজিক্সের ক্ষেত্রে তো এটা মাস্ট, বাকি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রেও অবশ্যই তোমরা লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউস সলভ করবে। অ্যাটলিস্ট 2019-এর পর থেকে তো সলভ করতেই হবে তোমাদের। ওকে, তারপর তোমরা তোমাদের নোটবুক যে নোটসটা বানিয়েছো সেটা রিভাইজ করো। নোটস না থাকলে এনসিআরটির মধ্যে যদি মার্কিং করে থাকো তাহলে এনসিআরটিটাকে রিভাইজ করো। আর হ্যাঁ, এই সময় কেউ কোনো নিউ টপিক পড়বে না। ধরে নিচ্ছি তোমরা কি এখন 560 মার্কস স্কোর করছো, এবং তোমরা হয়তো বা কেমিস্ট্রি কোনো একটা চ্যাপ্টার বাদ দিয়েছো বা ফিজিক্সের 2টো চ্যাপ্টার বাদ দিয়েছো, সেই চ্যাপ্টারগুলোকে এখন পড়ার চেষ্টা করবে না প্লিজ, এটা কেউ করবে না। তাতে করে কিন্তু তোমাদের নাম্বার আরও কমে যাবে। সো ইউ বেটার অ্যাভয়েড রিডিং নিউ টপিক্স রাইট নাও। ওকে, এই লাস্ট 10 to 12 ডেজের মধ্যে নতুন কোনো চ্যাপ্টার পড়বে না, কোনো নতুন টপিক পড়বে না, যেগুলো পড়েছো সেগুলোকেই রিভাইজ করবে। এরপর ফাইনালি তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে বি কনফিডেন্ট ইন ইউর প্রিপারেশন। তোমাদের যেটা প্রিপারেশন আছে সেটার উপরে তোমরা কনফিডেন্ট থাকো। মক টেস্টে যাই মার্কস আসুক না কেন সেটা নিয়ে অত বদার করার কোনো চিন্তা নেই। যেরকমভাবে তোমাদেরকে বললাম সেরকমভাবে তোমরা মক টেস্ট দেওয়ার পরে টেস্ট পেপারটাকে অ্যানালাইসিস করো, করে অ্যাকর্ডিংলি তোমরা সব কিছু দেখে নাও। মক টেস্টে আমার এত মার্কস আসছে, তাহলে আমার নিটে কত মার্কস আসবে সেটা নিয়ে এখনই চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, আর এই কয়দিনে চেষ্টা করো বাইরের খাবারটাকে অ্যাভয়েড করার, অ্যান্ড আইল সে স্টে হাইড্রেটেড, কেননা টেম্পারেচার তো এখন ইনক্রিজ করছে, অ্যান্ড গ্র্যাজুয়ালি হয়তো বা নিটের দিন দেখবে আরও ইনক্রিজ করবে। তো জলটা পরিমিত পরিমাণে খেও। আর অনেকেই লাস্টের দিকে কী হয়, তাদের স্লিপ স্যাক্রিফাইস করে, ঘুম স্যাক্রিফাইস করে, সেটা একদমই করা উচিত নয়। আমি তোমাদেরকে বলবো না 8 থেকে 10 ঘন্টা ঘুমো, বাট অ্যাটলিস্ট 6 আওয়ার্স তোমাদের স্লিপ প্রপারলি নেওয়া উচিত। 24 আওয়ার্সের মধ্যে অ্যাটলিস্ট 6 আওয়ার্স তোমাদের ঘুমানো উচিত। জাস্ট বি কনফিডেন্ট অ্যান্ড স্টে মোটিভেটেড। ডিমোটিভেটেড আগে হয়ে যায় না, এক্সাম ভালো হবে। আমাদের সকলের শুভকামনা তোমাদের সাথে আছে। জাস্ট অ্যাংশিয়াস হয়ে না, স্টে কাম, এবং এই কদিন নিজেদের একটু হেলথটাও ভালো রাখবে। বিকজ উল্টোপাল্টা খেয়ে নিয়ে বা অ্যাংশিয়াস হয়ে গিয়ে যদি নিজেদের শরীর খারাপ করো, আলটিমেটলি কিন্তু তোমাদের নিট ভালো হবে না। ওকে, সো আই হোপ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটু হলেও এটা বোঝাতে পেরেছি যে লাস্ট যে 10 থেকে 12 দিন আছে, এই 10 থেকে 12 দিন তোমাদের কী করে প্রিপারেশনটা কন্টিনিউ করা উচিত। ওকে, তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।